দাউদ ও হারেস ঘরের ভিতরে অবস্থান করল। পরদিন ফৌজি কয়েকবার গেল সাইফুদ্দিনের ঘরে। ফৌজি সাইফুদ্দিন থেকে নিরাপদ দূরত্বে থেকে কথা বলতো। ফৌজির দূরত্ব রক্ষার কারণে নারীলিপ্সু সাইফুদ্দিন ফৌজিকে বাহুবদ্ধ করতে, ওকে কাছে টানতে উদগ্রীব হয়ে পড়ল। ফৌজিকে আকৃষ্ট করতে সে বলল, তোমার ভাই আমার সেনাবাহিনীতে একজন সাধারণ সৈনিক মাত্র, এবার তাকে আমি কমান্ডার বানিয়ে দেব। আমরা তো এটা জানি না যে ভাই জীবিত আছে না মারা গেছে। সে মারা গেলে আমরা খুবই অসহায় হয়ে যাব, বলল ফৌজি। ফৌজির বৃদ্ধ পিতাও দিনের বেলায় সাইফুদ্দিনের থাকার ঘরে কয়েকবার গিয়ে তাদের সেবা যত্নের খোঁজ খবর নিলেন। কোনো কিছুর প্রয়োজন, অসুখ অসুবিধা হচ্ছে কিনা তা জানতে চাইলেন অতি বিনয়ের সাথে। তিনি সাইফুদ্দিনকে বোঝাতে সক্ষম হলেন। প্রথম রাতে কিছুটা বিরূপ কথা বললেও সাইফুদ্দিনের প্রতি বিশ্বস্ত তিনি। রাতে আবার সদর দরজায় কড়া নাড়ার শব্দ শুনে বৃদ্ধ দরজা খুললেন। সাইফুদ্দিনের কমান্ডার আলেপ্পো থেকে ফিরে এলো। বৃদ্ধ কমান্ডারকে সাইফুদ্দিনের ঘরে পৌঁছে দিয়ে আস্তাবলে ঘোড়া বেঁধে কমান্ডারের খাবারের আয়োজন করতে হবে কিনা জানতে গেলেন। কমান্ডার ছিল ক্ষুধার্ত। পথিমধ্যে সে কোথাও বিশ্রাম আহারের ফুরসত পায়নি। বৃদ্ধ কমান্ডারের জন্য খাবার আনতে ঘরে গেলে ফৌজি আবদার করল সে নিজে খাবার নিয়ে যাবে, যাতে তাদের কথাবার্তা শুনতে পায়। ফৌজি খাবার নিয়ে ঘরে প্রবেশ করতেই কমান্ডার কথা বলা বন্ধ করে দিল। সাইফুদ্দিন বলল, বলো, ও আমাদেরই মেয়ে। ফৌজি কমান্ডারের সামনে খাবার রেখে সাইফুদ্দিনের সামনে গিয়ে বসল। আলেপ্পোর সৈন্যরা এখনও যথেষ্ট উজ্জীবিত, এই বলে কথা পুনরায় শুরু করল কমান্ডার। মালিক আর সালেহ সালাউদ্দিন আইয়ুবীকে সন্ধি প্রস্তাব পাঠিয়েছে। সন্ধি প্রস্তাব? গর্জে উঠল সাইফুদ্দিন। জি হ্যাঁ, সন্ধি প্রস্তাব, বলল কমান্ডার। কিন্তু আমি জানতে পেরেছি তিনি সন্ধি প্রস্তাবের নামে সালাউদ্দিন আইয়ুবীকে ধোঁকা দেওয়ার জন্যই সন্ধি প্রস্তাব পাঠিয়েছে। খ্রিস্টান মিত্ররা তার সৈন্যদের রসদ সামগ্রীর ঘাটতি পূরণ করে দিচ্ছে এবং তাকে উস্কানি দিচ্ছে মৌসুল ও হিরনের সৈন্যদেরকে একত্রিত করে সকল সৈন্যের কমান্ড নিজের হাতে তুলে নিয়ে পুনরায় আইয়ুবীর উপর ঝটিকা আক্রমণ করতে। তারা আরও বলছে, সালাউদ্দিন আইয়ুবী যদি বিশ্রাম নিতে পারে আর বিভিন্ন এলাকা থেকে নতুন সৈন্য ভর্তি করে তার লোকবলের ঘাটতি পূরণ করে নিতে পারে, তবে তাকে পরাজিত করা কঠিন হয়ে পড়বে। গোয়েন্দারা খবর দিয়েছে সালাউদ্দিন আইয়ুবী তুর্কমানের উর্বর এলাকায় দীর্ঘমেয়াদী তাঁবু ফেলেছে এবং খুব দ্রুত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। মালিকের সেনাপতি এই অভিমত ব্যক্ত করেছেন, আইয়ুবীর ওপর শীঘ্রই আক্রমণ করা উচিত। আমি আলেপ্পো বাহিনীর এক খ্রিস্টান উপদেষ্টার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমি পরিচয় আড়াল করে বললাম, আমরা এখনই হামলা করার উপযুক্ত নই। তখন সে বলল, এটা হবে তোমাদের বড় ভুল। সালাউদ্দিন আইয়ুবীর উপর আক্রমণের অর্থ এই নয় যে তাকে পরাজিত করতে হবে, বরং দ্রুত আক্রমণের লক্ষ্য হলো সে যেন প্রস্তুতির অবকাশ না পায়। তাকে তুর্কমান অঞ্চলে যুদ্ধে ব্যস্ত রাখতে হবে এবং যুদ্ধ দীর্ঘায়িত করতে হবে। তাকে তার কৌশলে মোকাবেলা করতে হবে। মুখোমুখি সংঘর্ষে না গিয়ে গেরিলা যুদ্ধ করতে হবে, গুপ্ত হামলা করতে হবে এবং সরে আসতে হবে। মোট কথা, তুর্কমানের সবুজ শ্যামল উর্বর অঞ্চল থেকে তাকে সরিয়ে নিতে হবে, যাতে তার বাহিনী পানি ও ঘাস সমৃদ্ধ অঞ্চল ত্যাগ করতে বাধ্য হয় এবং তার বাহিনী এবং জীবজন্তুগুলো পানাহারের সংকটে নিপতিত হয়। খুবই সুন্দর পরিকল্পনা, বলল সাইফুদ্দিন। এ ধরনের যুদ্ধ আমার সিংহ সেনাপতি মুজাফফরই করতে পারে। সে বহুদিন সালাউদ্দিন আইয়ুবীর বাহিনীতে ছিল। আমি চেষ্টা করব 3 বাহিনীর কমান্ড আমার হাতে নিয়ে নিতে। আমি মরুশিয়ালের মতো ধোঁকা দিয়ে দিয়ে আইয়ুবীকে মরুভূমিতে শুকিয়ে মারব। ফৌজি সাইফুদ্দিনের তরবারি কোষমুক্ত করে সেটিতে হাত বুলিয়ে দেখছিল। সে তনয় হয়ে দেখছিল তরবারিটি উল্টে পাল্টে। মালিকের সাথে সাক্ষাৎ করতে আমি বহু চেষ্টা করেছি, কিন্তু সেনা কর্মকর্তা ও অফিসারগণ তাকে এভাবে ঘিরে রেখেছে যে তার সাথে মোলাকাতের সুযোগ আর হলো না। এসব বিষয় আমি তার কমান্ডার ও সেনা কর্মকর্তাদের কাছ থেকে জেনেছি। তোমাকে আবার আলেপ্পো যেতে হবে, বলল সাইফুদ্দিন। মালিকা সালিকে এ পয়গাম দিতে হবে যে তুমি আইয়ুবীর কাছে সন্ধি প্রস্তাব পাঠিয়ে আমাদের ধোঁকা দিয়েছ এবং তার সাহস বাড়িয়ে দিয়েছ। সে আমাদের কাউকেই ক্ষমা করবে না। তুমি এখন অনেক ছোট, তুমি হয়তো হতাশ হয়ে গেছো, অথবা যুদ্ধ বিমুখ তোমার সেনা কর্মকর্তা তোমাকে যুদ্ধে নিরুৎসাহিত করছে। সাইফুদ্দিন পয়গাম সম্পর্কে দীর্ঘ দিক নির্দেশনা দিয়ে বলল, ভোরের অন্ধকারেই তোমাকে চলে যেতে হবে, সকালে যাতে তোমাকে এই গ্রামের কেউ দেখতে না পায়। কমান্ডার রাতের কিছু অংশ বিশ্রাম করে রাতের অন্ধকার থাকতে গ্রাম ছেড়ে আলেপ্পোর উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ফৌজি যা কিছু শুনল সবই এসে হারেস এবং দাউদকে জানালো। ফৌজির এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। হারেস ও তার পিতা শুয়ে পড়লে দাউদ কি জন্য যেন বাইরে বের হলো। পা টিপে টিপে দাউদের অনুসরণ করলো ফৌজি। দাউদ সোজা আস্তা বলে তার ঘোড়ার কাছে গিয়ে থামলো। ফৌজিও নীরবে অতি সন্তর্পণে দাউদের কাছে চলে এলো। এর চেয়েও আমাকে আরো বড় কোনো কাজ দাও দাউদ ভাই, বলল ফৌজি। আমি তোমার জন্য জীবন দিয়ে দেব। আমার জন্য নয়, জাতির জন্য এবং ইসলামের জন্য জীবন দাও। যে কাজ তুমি করছো সেটি অনেক বড় কাজ ফৌজি।
আমি যে কাজ করছি সেটি জীবন দেয়া নেয়ার কাজ, আর সেটাই করছো তোমরা। আমি তোমাদেরকে বিপদে ফেলে দিয়েছি ফৌজি, বলল দাউদ। বিপদ আবার কি? তুমি এতটা বুঝবে না। সাইফুদ্দিন বাদশাহ, ঝুপড়িতে থাকলেও সে বাদশাই বটে। তুমি তার চালাকি বুঝবে না ফৌজি। হ্যাঁ, বাদশাহ কি আমাকে গিলে ফেলবে ভাবছো? আমি চালাক না হতে পারি। তোমরা যতটা বোকা মনে করো অতটা বোকা আমি নই। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার কোনো ঠিকানা নেই। আমি গোয়েন্দা, গুপ্তসেনা। যেখানে দুশ্মনের হাতে মারা যাব সেটি হবে আমার ঠিকানা, সেটি হবে আমার বাসস্থান। শহীদানের রক্ত যে জমিনের ওপর পড়ে সেটি কোনো না কোনো একদিন ইসলামী সালতানাতের অন্তর্ভুক্ত হবেই হবে। এই জমিনকে কুফরি আগ্রাসন থেকে মুক্ত করা প্রতিটি মুসলমানের কর্তব্য। আমাদের মা বোনেরা আমাদের লালন পালন করে আল্লাহর পথে উৎসর্গ করেছে। তারা বুকে পাথর বেঁধে সে আশা ছেড়েই আমাদের বিদায় করেছে যে আমরা পুনর্বার তাদের সাক্ষাতের সুযোগ পাব। নিজের বাড়ি ফেরার, নিজের মা বোনকে দেখার আগ্রহ তো তোমার মধ্যে অবশ্যই আছে, আবেগমাখা কণ্ঠে বলল ফৌজি। মানুষ যখন স্বপ্ন আর আকাঙ্ক্ষার পূজারিতে পরিণত হয় তখন কর্তব্য অবহেলিত হয়ে পড়ে। এ পথে জীবন ত্যাগের আগে আবেগকে কুরবান করতে হবে ফৌজি। ফৌজি দাউদকে বলল, দয়া করে আমাকেও কি তোমার সাথে নেবে দাউদ ভাই? না, কিছুদিন কি তুমি আমাদের সাথে থাকতে পারবে না? যদি প্রয়োজন হয় তবে থাকতে পারি, বলল দাউদ। আমাকে তোমার কাছে রেখে কি করবে ফৌজি? তোমাকে আমার খুব ভালো লাগে। যেদিন থেকে তুমি এসেছো আর আমি তোমার কথা শুনেছি, এমন সুন্দর কথা জীবনে আর কখনো শুনি। আমার মন চাই বাকি জীবন তোমার সাথে। আমার পায়ে শিকল দিও না ফৌজি, নিজেকে আবেগের শিকল মুক্ত রাখো। সামনে আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। অবশ্য পারস্পরিক সহযোগিতা আমাদের দরকার হবে। আমরা একসাথে থাকবো বটে, কিন্তু একজন অপরজনকে মায়ার বাঁধনে বাঁধব না। কিছুক্ষণ নীরব থেকে দাউদ বলল, ফৌজি, তুমি বেশি সময় আমার সঙ্গী হতে পারবে না। তোমার সম্ভ্রম আমার কাছে পবিত্র আমানত। যে কাজ পুরুষের সেটি পুরুষকেই করতে হবে। মনে হয় তোমার আর আমার পথ একই পথ দাউদ ভাই। আমি অশিক্ষিত, মনের সব কথা বলতেও জানি না। মনের কথা তুমি বলে ফেলেছ ফৌজি, তুমি ঠিকই বলেছ। আমার আর তোমার পথ অভিন্ন। আমি ঠিকই তোমার হৃদয়ের কথা বুঝতে পেরেছি। তবে এ কথাও ভুলে যেও না, আমাদের গমন পথে বিশাল রক্ত ফোরাত, যেখানে কোনো সেতু নেই, পুল নেই। তুমি যদি জীবনসঙ্গী হিসেবে আমাকে পেতে চাও তবে আমাদের পরিণয় লেখা হবে রক্ত দিয়ে। আল্লাহর পথের সৈনিকদের সাদি আসমানে হয়ে থাকে, আর আসমানের পথে পথে তাদের মিলন হয়। আকাশের তারকারাজি তাদের সাদিতে আলোকসজ্জা করে। ঘরে ফিরে এলো ফৌজি। অজানা পথে রাতের আধারে হারিয়ে গেল দাউদ। পলাতক সাইফুদ্দিনের পয়গাম নিয়ে মালিক আর সালেহের কাছে যে কমান্ডার গিয়েছিল সে একদিন পর ফিরে এলো। কমান্ডার মালিকের সাক্ষাৎ পায়নি, তবে সাইফুদ্দিনের পয়গাম তার কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছিল। সাইফুদ্দিন পয়গামে বলেছিল তাকে যেন লিখিত জবাব দেওয়া হয়। কমান্ডার মালিককে বলে এলো সাইফুদ্দিন কোথায় লুকিয়ে রয়েছে এবং সেই বাড়ি পর্যন্ত যাওয়ার পথের দিক নির্দেশনাও সে বলে এলো। কিন্তু 4 দিন পর্যন্ত মালিকা সালের পক্ষ থেকে সাইফুদ্দিনের কাছে কোনো প্রত্যুত্তর এলো না। চতুর্থ দিনে সাইফুদ্দিন খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল। আমারই এখন আলেপ্পো পৌঁছানো উচিত, ডেপুটিকে বলল সাইফুদ্দিন। আলেপ্পোয় সৈন্যরা যদি সালাউদ্দিন আইয়ুবের সাথে মৈত্রী করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার চক্রান্ত করে তবে আমাদের অনেক কিছু ভাবতে হবে। হিরনের গভর্নর গোমস্তগিনের ওপর নির্ভর করা যায় না। সে যে ধরনের ধূর্ত লোক, কোন সময় কোন দিকে মোড় নেয় বলা মুশকিল। প্রয়োজনে খ্রিস্টানদের সাথে নিয়ে আমাদের টিকে থাকার কথা ভাবতে হবে, কারণ শুধু আমাদের একার পক্ষে লড়াই করা সম্ভব নয়। এও হতে পারে যে মালিকা সালে এর সন্ধি প্রস্তাবই আসলে কৌশল মাত্র। তিনি যে কোনো সময় মৈত্রী চুক্তি ভঙ্গও তো করতে পারেন, বলল ডেপুটি। এটা খুব সম্ভব, বলল কমান্ডার। আমাকে মালিকের কয়েকজন কর্মকর্তা বলেছে মালিক সালাউদ্দিন আইয়ুবীকে ধোঁকা দেওয়ার জন্যে সন্ধি প্রস্তাব পাঠিয়েছে। এটা না হলেও সেনা কর্মকর্তারা বেশি দিন মৈত্রী টিকে থাকতে দিবে না। তাদের খ্রিস্টান উপদেষ্টারা তো এক্ষুনি আক্রমণের পরামর্শ দিচ্ছে। আপনার আবার আলেপ্পো যাওয়া উচিত, কমান্ডারের উদ্দেশ্যে বলল ডেপুটি। আমি মৌসুল যাচ্ছি, তুমি আবারও আলেপ্পো যাও। গিয়ে মালিকা সালিকে বলো আমি আসছি, কমান্ডারকে বলল সাইফুদ্দিন। তুমি আজ রওনা হলে আগামীকাল রাতে আমি রওনা হব। সে হয়তো আমার সাক্ষাৎ করতে রাজি হবে না। তাকে বলবে শহরের বাইরে আল মোবারক নদীর তীরে আমি থাকব, সেখানে আমার সাথে সাক্ষাৎ করতে বলবে। যদি সে সাক্ষাতে রাজি না হয় তবে তুমি এসে আমাকে খবর বলো। আপনার একাকী যাওয়া কি ঠিক হবে, বলল ডেপুটি। এ অঞ্চলে কোনো বিপদের আশঙ্কা নেই। তাছাড়া আমি যাব রাতের বেলায়, তখন কে জানবে মৌসুলের গভর্নর যাচ্ছে। সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা আর গুপ্তচর আমাদের এলাকায় চষে বেড়ায়। কখন কি থেকে কে ঘটে যায় বলা যায় না, বলল ডেপুটি। বিপদের আশঙ্কা থাকলেও আমাকে যেতে হবে, ঝুঁকি তো কিছুটা নিতেই হবে। তুমি আজ মৌসুল চলে যাও,
আমি আগামী রাতেই রওনা হব। ওরা যখন এসব কথাবার্তা বলছিল তখন দাউদ ও হারিস দরজায় কান লাগিয়ে তা শুনছিল। এতটুকু শুনেই উভয়ে ঘরে ফিরে এলো। দাউদ গভীর চিন্তায় ডুবে গেল। ভাবল যে করেই হোক সাইফুদ্দিনের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব এই ভেবে কুল কিনারা পাচ্ছিল না দাউদ। অবশেষে দাউদের মাথায় একটা পরিকল্পনা এলো। আমরা সাইফুদ্দিনের দেহরক্ষী হিসেবে তার সঙ্গী হব। হারেসকে বলল দাউদ। হঠাৎ আমরা তার মুখোমুখি হয়ে বলবো, আমরা মৌসুলের সৈনিক। সে যদি বলে বসে, আমার সাথে তোমাদের যেতে হবে না, তোমরা মৌসুল চলে যাও, তখন কি করবে? তখন আমি আমার কথার জাদু চালিয়ে পরিস্থিতি বাগে আনার চেষ্টা করব, বলল দাউদ। তোমার সে কৌশলেও যদি কাজ না হয়, যদি দেখি কোনো মতে সে আমাদের নিতে রাজি হচ্ছে না, তবে তাকেও যেতে দেওয়া হবে না, কারণ সাইফুদ্দিন যাচ্ছে মালিকা সালে এর কৃত সন্ধি চুক্তি ভঙ্গ করাতে। দাউদ হারেসকে ইঙ্গিতে বুঝিয়ে দিল তখন সে কি করবে। সে রাতে সাইফুদ্দিন কমান্ডার ও ডিপুটিকে শেষ পরামর্শ দিচ্ছিল। রাতের প্রথম প্রহরে কমান্ডার বাইরে চলে গেল। হারেসের পিতা তার ঘোড়া আস্তাবল থেকে এনে দিলেন। মধ্যরাতে ডিপুটিও বেরিয়ে গেল। একাকী সাইফুদ্দিন ঘরে ঘুমিয়ে পড়ল। রাতের প্রায় শেষ প্রহরে হঠাৎ করে বিকট আওয়াজে দরজা খোলার শব্দে জেগে উঠল সাইফুদ্দিন। আঁতকে উঠল সে। ফৌজি পরম আনন্দে তাকে জানালো তার ভাই ফিরেছে। ফৌজি খুশিতে সাইফুদ্দিনকে বলল, আমার ভাইয়া এসে পড়েছে, তার সাথে এক বন্ধু এসেছে। তুমি কি আমার কথা তাকে বলেছ? জিজ্ঞেস করল সাইফুদ্দিন। হ্যাঁ, বলবো না? সে তো আপনার কথা শুনে ভীষণ খুশি হয়েছে। সে আপনার সাথে দেখা করার অনুমতি চাচ্ছে। দাউদ ও হারেস সাইফুদ্দিনের কামরায় ঢুকলো। ফৌজি তাদের অভিবাদন জানালো। সাইফুদ্দিনের ইঙ্গিতে তারা বসল। সাইফুদ্দিনের কাছে নিজেদের বিশ্বাসযোগ্য করার জন্য জামা কাপড়ে ধুলাবালি মেখে নিয়েছিল এবং তারা এভাবে শ্বাস নিচ্ছিল যে তারা উভয়ে খুব ক্লান্ত। সাইফুদ্দিন তাদের জিজ্ঞেস করল, মৌসুল বাহিনীর কোন ডিভিশনে ছিল তারা এবং এতদিন কোথায় ছিল, এখন কোথেকে এসেছে? হারেস যেহেতু সাইফুদ্দিনের সেনাবাহিনীর লোক, তাই সে সব ঠিকমতো জবাব দিল। দাউদের কিছুই জানা ছিল না, তাই বেশি ক্লান্ত ভাব ধরে নীরব রইল। দাউদ বলল, বলতে লজ্জা লাগে, আমাদের বাহিনী কি লজ্জাজনক পরাজয় বরণ করেছে। আমাদেরও পলায়ন ছাড়া গত্যন্তর ছিল না, কিন্তু ওকে নিয়ে আমি কি টিলার আড়ালে লুকিয়ে পড়েছিলাম। আমরা দেখতে চাচ্ছিলাম সালাউদ্দিন আইয়ুবের বাহিনী আমাদের পশ্চাধাবন করে নাকি ওখানে শিবির স্থাপন করে। আমার খুব কৌতূহল হলো এই ব্যাপারটা জানার জন্য। আপনার মনে হয় স্মরণ আছে, একবার খ্রিস্টান উপদেষ্টাদের পরামর্শে আপনি একদল সৈন্যকে বিশেষ ট্রেনিংয়ের নির্দেশ দিয়েছিলেন, যারা গুপ্তচর ও ঝটিকা আক্রমণের ট্রেনিং নিয়েছিল। আমিও সেই ট্রেনিংয়ের একজন ছিলাম। খুব ভালো করেছিলাম ট্রেনিংয়ে। সেই ট্রেনিং এবার আমার কাজে লেগেছে। আমি চিন্তা করলাম, পালিয়ে গেলেও আমার বাহিনীর জন্যে শত্রুপক্ষের কিছুটা হলেও খবর নিয়ে যাব আমি। আর তখন হারেসকে পেয়ে গেলাম। আমি তাকে বললাম আমার সঙ্গে থাকতে, সেও থাকতে রাজি হলো। সালাউদ্দিন আইয়ুবের সৈন্যরা আরও অগ্রসর হতে লাগলো। আমার সাথে আর যদি মাত্র 10 জন সৈন্য থাকতো, তাহলে গুপ্ত হামলা করে আমি ওদের বহু ক্ষতি সাধন করতে পারতাম। আমি দেখে এসেছি সালাউদ্দিন আইয়ুবের সৈন্যরা তুর্কমান এলাকায় শিবির স্থাপন করেছে। আইয়ুবের সৈন্যরা যেভাবে তাঁবু গেড়েছে তা থেকে বোঝা যায় দীর্ঘ সময় তারা এ অঞ্চলে থাকবে। আফসোস, আমাদের সৈন্যরা পালিয়ে এসেছে। না হয়তো ওর কাছে জিজ্ঞেস করে দেখুন। শত্রু বাহিনীর যে পরিমাণ মৃতদেহ আমরা দেখেছি, এর সংখ্যা কয়েকশো নয়, কয়েক হাজার হবে। আহত ও জখমী অসংখ্য। রাতের অন্ধকারে আমরা ওদের তাঁবুর একেবারে কাছে গিয়ে দেখেছি। আহতদের সংখ্যা যে কত তা নিরূপণ করা কঠিন। গোটা তাঁবুতে আহতদের চিৎকার। এদের আত্মচিৎকার ওখানে দাঁড়ানোই কষ্টকর। আমার তো মনে হয় ওদের অর্ধেক সৈন্যই আহত হয়ে গেছে। আমিরে মোহতারাম, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করুন। আপনি ভালো জানেন এখন কি করতে হবে। আমরা আপনার হুকুমের গোলাম মাত্র। যা হুকুম করবেন তাই শিরোধার্য করে নেব। তবে অধমের খেয়াল এই যে সালাউদ্দিন আইয়ুবের সৈন্যদের যুদ্ধের সাহস নেই। আপনি যদি সৈন্যদের একত্রিত করে এখনই হামলা করেন, তবে আইয়ুবকে আপনি দামেস্ক পৌঁছে দিতে পারেন। সাইফুদ্দিন দাউদের বক্তব্য তনয় হয়ে শুনছিল, কারণ সে ছিল পরাজিত। বিজয়ের আশ্বাসবাণী শোনার জন্যে উদগ্রীব ছিল সাইফুদ্দিন। সে শুনতে চাচ্ছিল তার পরাজয় হয়নি, তার সৈন্যরাও পালিয়ে আসেনি। জোটের শরিকরা ভড়কে গিয়ে তাকে পালিয়ে আসতে বাধ্য করেছে। দাউদ তাকে সান্ত্বনা দিচ্ছিল। দাউদ পাকা গোয়েন্দা। সে বুঝতে পেরেছিল সাইফুদ্দিন কোন ধরনের কথায় মুগ্ধ হবে। আমরা মৌসুল যাচ্ছিলাম। হারেস বলল, পাশের গ্রামে আমার বাড়ি। সে বাড়ির লোকদের সাথে দেখা করে যাওয়ার জন্যে পিড়াপিড়ি শুরু করলো। তাই ওর সাথে এখানে এলাম। এখানে এলে হারেসের আব্বা বললেন, আপনি এখানে আছেন। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আপনাকে দেখেও আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল কোনো ভুল দেখছি না তো। আল্লাহ আমাদের বড় দয়া করেছেন।
এই কথাগুলো আপনার কাছে পৌঁছানো জরুরি ছিল। আল্লাহ মেহেরবানি করে সে ব্যবস্থা করে দিয়েছেন। তোমাদের কথা শুনে আমি খুবই প্রীতি হলাম। রাজকীয় রীতিতে বলল সাইফুদ্দিন, তোমাদের এই বীরত্বের জন্য পুরস্কার দেওয়া হবে। আমাদের জন্য এর চেয়ে বেশি আর কি পুরস্কার হতে পারে? আমরা আপনার পাশাপাশি বসে আপনার সাথে কথা বলতে পারছি, বলল হারেস। আমরা আপনার সেবায় জীবন দিয়ে আমাদের আত্মাকে তৃপ্ত করতে প্রস্তুত। শুনলাম আপনার সাথে আরও কারা নাকি আছে, জিজ্ঞেস করল দাউদ। ওরা দুজন চলে গেছে, আমিও একটু পরেই এখান থেকে রওনা হব, বলল সাইফুদ্দিন। আপনাকে জিজ্ঞেস করার ধৃষ্টতা হবে যে আপনি এখানে কেনই বা যাত্রাবিরতি করলেন, আর এখন কোথায় যাবেন? আমি খুব লজ্জিত যে আপনাকে আমার লোকেরা এই পুঁতি গন্ধময় ঘরে এই বিছানায় রেখেছে, বলল হারেস। আমি নিজেই এই ঘরটি বেছে নিয়েছি, এখানে কয়েকদিন থাকার দরকার ছিল আমার। তোমরা আমার এখানে অবস্থানের কথা কাউকে বলো না। এখন আপনি কোথায় যাবেন? জিজ্ঞেস করল দাউদ। আগে আমি আলেপ্পো যাব, এরপর ওখান থেকে মসুল চলে যাব, বলল সাইফুদ্দিন। কিন্তু আপনি যে একাকী, আপনার সাথে কোনো দেহরক্ষী নেই তো, বলল দাউদ। এ অঞ্চলে কোনো ভয় নেই, একাকী চলে যেতে পারবো, বলল সাইফুদ্দিন। অপরাধ ক্ষমা করবেন, বলল দাউদ। এ অঞ্চলকে দুশ্মন শূন্য মনে করবেন না। আমি যতটুকু জানি আপনি হয়তো অতটা জানেন না। আইয়ুবের গুপ্ত বাহিনী এ অঞ্চলে রয়েছে। হঠাৎ কেউ যদি আপনাকে চিনে ফেলে, তবে সারা জীবন আমরা দুজন আফসোস করে মরব। কেন আপনার নিরাপত্তার জন্য সঙ্গী হলাম না আমরা? ঘটনাক্রমে আমরা যেহেতু এসে গেছি, আর আমাদের সাথে ঘোড়াও আছে, হাতিয়ারও রয়েছে, আমরা আপনার সাথে যাব। আপনার মতো কোনো শাসক নিরাপত্তারক্ষী ছাড়া একাকী যাওয়া ভালো দেখায় না। দেহরক্ষীর প্রয়োজন অনুভব করছিল সাইফুদ্দিন, কেননা এমনিতে সে ভীতু ছিল। দাউদ তাকে আরও ভয় পাইয়ে দিল। সে তাদের বলল, তোমরা কাপড় চোপড় ধুয়ে নাও এবং আগামী রাতে রওনা হয়ে যাওয়ার জন্য তৈরি হও। ওরা বিদায় নিয়ে ঘরে চলে গেলে সাইফুদ্দিন ফৌজির আগমন প্রত্যাশায় অধীর হয়ে রইল। কিন্তু সে রাতে ফৌজি আর সাইফুদ্দিনের ঘরে পা বাড়ালো না। দিনের বেলায় দাউদ ও হারেস সাইফুদ্দিনের জন্য খাবার নিয়ে গেল। এভাবে ফৌজির দেখা না পেয়েই কেটে গেল দিন।